সো আমরা যদি এখন আরও কিছু জিনিস দেখি থ্রেডে, দেখেন প্রথমেই কি বলছে, আর থ্রেড ক্যান নট বি স্টার্টেড টুয়াইস, অর্থাৎ আমরা কখনোই একটা একই থ্রেডকে একাধিকবার স্টার্ট করতে পারবো না। কীরকম, ধরেন এখানে T1 ডট স্টার্ট, তো ধরেন T1 ডট স্টার্টই থাকুক, আমি T2 ডট স্টার্ট দিই, ঠিক আছে, এখানে আরেকবার দিচ্ছি T2 ডট স্টার্ট। সো এটাকে যদি আমি রান করি তাহলে দেখেন এখানে কোনো এরর দিচ্ছে না, কিন্তু আমি যদি রান করি দেখেন এখানে কি হচ্ছে, ইলিগাল থ্রেড স্টেট এক্সেপশন দিচ্ছে। কিন্তু আমার যে P1 থ্রেডটা ছিল, P1 বা T1, ঠিক আছে, এই যে T1 এর যে থ্রেডটা ছিল, T1 এর থ্রেডটা কিন্তু কাজ করছে, T1 এর থ্রেডটা কাজ করছে, T2 এর থ্রেডটাও কাজ করছে। যে দুটো থ্রেড স্টার্ট হয়ে গিয়েছিল সেই দুটো থ্রেড কাজ করছে, কিন্তু আবার যে এটা লিখেছি সেটার কারণে এরর দিচ্ছে, অর্থাৎ দ্বিতীয়বার স্টার্ট হতে পারে না T2টা। এখানে যদি আমি আবার লিখি T1 ডট স্টার্ট, সো আমি এই জায়গাটা একটু কমেন্ট আউট করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এবার আমি রান দিই, দেখেন এই যে দেখেন আমি T1কে আবার স্টার্ট করেছি যখন, তখন সেটাকে ইলিগাল থ্রেড স্টেট এক্সেপশন দিচ্ছে, কিন্তু এই যে একবার যে প্রথমবার স্টার্ট করেছিলাম সেটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল, সেটার কাজটা কিন্তু সে করেছে। দেখেন P1 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 সবগুলাই কি করেছে, কাজ করেছে। সো আমরা বুঝলাম যে একই থ্রেড আমি আসলে একাধিকবার স্টার্ট করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে এই ইলিগাল থ্রেড এক্সেপশন থ্রো করবে। আচ্ছা, তারপরে কি দেখেন, কলিং রান মেথড ডিরেক্টলি ইনস্টেড স্টার্ট মেথড। আমি আপনাদেরকে এটা অলরেডি দেখিয়ে ফেলেছি, একটু যদি আমরা আবার দেখি এক্সাম্পলটা, মনে করেন আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে আমি যদি স্টার্ট না দিয়ে এভাবে থ্রেডকে স্টার্ট না দিয়ে জাস্ট কি করতাম, আমার P1 হচ্ছে প্রডিউসার ক্লাসের অবজেক্ট, সো P1 ডট রান লিখতাম, আবার P2 ডট রান লিখতাম, ঠিক আছে, তাহলে কি হতো বলেন তো, তাহলে জাস্ট নর্মাল একটা মেথডের মতো কাজ করতো, নর্মাল মেথড যেভাবে কাজ করে। প্রথমে এই রান মেথডের সবগুলো কাজ হতো, অর্থাৎ 0 1 2 3 4 প্রিন্ট হতো, এরপরে P2 এর সব মেথড রান হতো, মানে সব কাজ হতো, তারপরে কি হতো, মেইন মেথডের জিনিসপত্র প্রিন্ট হতো। সো আমরা যদি একটু রান করি, এই যে দেখেন এখন কিন্তু প্রডিউসার থ্রেড মেইন আসতেছে, কারণ এখন মেইন থ্রেড থেকে সবকিছু রান হচ্ছে, আলাদা কিন্তু কোনো থ্রেড রান হচ্ছে না। এই প্রডিউসার থ্রেড মেইন এটা কেন রান হচ্ছে, কারণ আমি যেখানে দিয়ে এসেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা একটু দেখেন, এখানে কি দিয়ে এসেছিলাম, থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম, যেহেতু এখন কোন থ্রেড রান হচ্ছে, মেইন থ্রেডটা রান হচ্ছে, মেইন থ্রেড থেকে সব রান হচ্ছে এবং একদম লাস্টে গিয়ে মেইন থ্রেড এই কথাটা প্রিন্ট হয়েছে। তো বেসিক্যালি আসলে এখানে থ্রেডের কোনো সুবিধা আমরা পাইনি, যদি আমি ডিরেক্ট কি করতাম, মানে যদি আমি ডিরেক্ট রান মেথডটা ইউজ করতাম, আমি যদি থ্রেডকে কল না করি। সো আমরা ব্যাক করি আগের জায়গায়। এখন আমরা দেখি আর কি কি জিনিস আছে। দেখেন কি বলেছে, যে এই মেইন মেথডের প্রিন্টটা অলওয়েজ কি হয়, ফার্স্টে এক্সিকিউট হয় না। যদি নর্মাল এইভাবে কোডটা রান করতাম তাহলে দেখেন কি হচ্ছিল, মেইন থ্রেডের জিনিসটা আগে রান হচ্ছিল, কারণ মেইনের ক্ষেত্রে কোনো ক্যালকুলেশনের কমপ্লেক্সিটি ছিল না। সো বাকি থ্রেড দুটো রান হতে হতে সে দেখলো যে আসলে আমার মেইন থ্রেডেরটা তো প্রিন্ট করে ফেলাই যায়, মেইন থ্রেডেরটা সে প্রিন্ট করে ফেলেছে। সো আমি কি চাইলে এরকম করতে পারি, এই যে দেখেন, হোয়াট ইফ ইউ ওয়ান্ট টু এক্সিকিউট দ্য থ্রেডস ফার্স্ট অ্যান্ড দেন প্রিন্ট ইট। আমি চাই যে আগে আমার থ্রেডটা কাজ করবে, মেইন থ্রেড কাজ করবে না, আমি যে ইউজার ডিফাইন্ড থ্রেড করেছি T1 T2 সেগুলো আগে কাজ করবে। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, জয়েন মেথড ইউজ করতে হবে। দেখেন কি বলেছে, জয়েন মেথড ওয়েটস ফর আ থ্রেড টু ডাই। এই জয়েন মেথডটা কি করে, একটা থ্রেড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। In other words, it causes the currently running threads to stop executing until the thread it joins with completes its task. এটার মানে কি, কারেন্টলি যে থ্রেডগুলো আছে সবগুলোকে সে কাজ করানো বন্ধ করে দেয় কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জয়েন মেথড দিয়ে আমি যেই থ্রেডটাকে কল করেছি বা যেই থ্রেডটাকে কাজ করাচ্ছি সেইটা যতক্ষণ পর্যন্ত তার কাজ শেষ না করে। আমরা যদি এটা একটু দেখি এক্সাম্পল তাহলে ক্লিয়ার হবে। তার আগে একটু দেখি জয়েন মেথডের সিনট্যাক্সটা কীরকম। জয়েন মেথডের সিনট্যাক্সটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দেখেন দুইটাই এক্সেপশন থ্রো করে, ইন্টারাপ্টেড এক্সেপশন, এবং আমরা কি, একটা হচ্ছে প্যারামিটার ছাড়া, একটা হচ্ছে প্যারামিটার সহ হচ্ছে জয়েন। আমাদেরকে কি করতেছে, আমাদের এক্সেপশন থ্রো করতেছে, তার মানে অবশ্যই আমাদেরকে এটাকে কি করতে হবে, ট্রাই ক্যাচ ব্লকে এটাকে হ্যান্ডেল করতে হবে। সো আমি চাচ্ছি যে আমার কি হবে, এই T1 ডট স্টার্ট হলো, এখন T1 শেষ না হওয়া পর্যন্ত, আচ্ছা T1 না, আমি T2 দিই, T2কে স্টার্ট করলাম, T2 শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো থ্রেড আর কাজ করবে না। সেক্ষেত্রে কি লিখবো, T2 ডট জয়েন। এবার দেখেন এরর দিচ্ছে কারণ আমি ট্রাই ক্যাচ দিই, সো আমি ট্রাই ক্যাচ দিয়ে দিই, এই জায়গাটা কেটে
জাস্ট প্রিন্ট স্ট্র্যাক ট্রেস দিয়ে এটা প্রিন্ট করে দিই। ব্যাস। সো এখানে কি করলাম দেখেন, এই জয়েন করলাম কাকে, t2 ডট জয়েন লিখেছি, খেয়াল রাখবেন t2 তে জয়েন দিচ্ছি। সো এখন যদি আমি রান দিই, এই যে দেখেন এখন কিন্তু মেইন থ্রেডটা নিচে প্রিন্ট হচ্ছে। কারণ কি খেয়াল করে দেখেন, এক মিনিট আমি এটা একটু ক্লোজ করে নিই। সো এখন কি হচ্ছে দেখেন, বেসিক্যালি t1 স্টার্ট হয়ে গেছে, t1 স্টার্ট হয়েছে, t2 স্টার্ট হয়েছে। এরপরে আমি কি করছি, t1 t2 স্টার্ট হওয়ার পরে t2 কে জয়েন দিয়েছি, অর্থাৎ t1 t1 এর মতো কাজ করছে। t2 যতক্ষণ পর্যন্ত না শেষ হবে, যেহেতু আমি t2 জয়েন দিয়েছি, t2 যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত মেইন থ্রেড বা নতুন কোনো থ্রেডই আর কাজ করবে না। যে কোনো থ্রেড আপনি নতুন করে যদি স্টার্ট দেন সেটা কাজ করবে না। কীরকম আমরা যদি একটু দেখি, এই জয়েন্টটা যদি আমি কি করতাম, আচ্ছা মনে হয় সো আমি যদি এই ট্রাই ক্যাচের জয়েন্ট যে জিনিসটা দিলাম সেটা যদি আমি এখানে না দিয়ে t1-এ দিতাম, t1-এ দিয়ে এই যে জায়গাটায় কি দিতাম, t1 ডট জয়েন দিতাম, তাহলে কি হতো দেখেন, যতক্ষণ পর্যন্ত t1 এর কাজ না হবে, এই যে দেখেন t1 এর সব t1 আছে না, t1 এর কাজ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে নতুন কোনো থ্রেডের কাজ করবে না। আমরা বুঝতে পেরেছি, যখন আমি জয়েন দিব সেই জয়েনের যেই থ্রেডে জয়েন দিয়েছি t1 বা t2, ধরেন আমি t1-এ জয়েন দিয়েছি, t1 যতক্ষণ পর্যন্ত জয়েন মানে কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো থ্রেড স্টার্ট হবে না, কোনো নতুন থ্রেডের কাজ শুরু হবে না। সো আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি আমার মনে হয় আরও ক্লিয়ার হবে আপনাদের। আমি ধরেন এখানে t1 স্টার্ট করেছি, t2 স্টার্ট করেছি, খেয়াল করে দেখেন t1 স্টার্ট করেছি, t2 স্টার্ট করেছি। এরপরে মেইন থ্রেড আছে, ধরেন আমি কি করছি আরেকটা থ্রেড যদি লিখি, এখানে কি হবে তাহলে, প্রোডিউসার p3, থ্রেড t3, প্যারামিটার p3, নামও যাবে হচ্ছে p3। সো এখন এই t1 স্টার্ট করেছে, t2 স্টার্ট করেছে, কিন্তু t2 কে দিয়েছি জয়েন, তার মানে কি t1ও স্টার্ট হয়েছে, t2ও স্টার্ট হয়েছে, t1 t2 দুটোই কাজ করবে, কিন্তু t2 যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই নিচের কোনো অংশ কাজ করবে না। সো আমি যদি দেখি t3 ডট স্টার্ট, সো এবার আমি রান করি দেখি, রান করছি, p3 p1 p3 p1, আচ্ছা আমি একটু ভুল করে ফেলেছি, এখানে t2 ডট সেট নেম না, তো এখন p3 ডট সেট নেম। সো এখন রান করি, এই যে দেখেন p1 p2 p2 p1 সবই কাজ করছে, কিন্তু p3 কিন্তু কোনো কাজ নেই। যতক্ষণ পর্যন্ত আমার এই p2 শেষ না হবে, দিলাম কাকে একটু দেখে নেই, জয়েন দিয়েছিলাম হচ্ছে t2 কে, যতক্ষণ পর্যন্ত t2 বা p2 এর কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত অন্য কিছু আর কাজ করবে না, নতুন কোনো থ্রেড কাজ করবে না। সো আমি যখন জয়েন দেওয়ার ফলে যখন t2 শেষ হলো তখনই আসলে নতুন থ্রেড p3 বা t3টা কাজ করা শুরু করেছে এবং মেইন থ্রেডও এর পরে প্রিন্ট হয়েছে। একবার রান দেন, কোনো সময় হয়তো মেইন থ্রেড লাস্টে বসতে পারে, আমরা আবার রান দিয়ে দেখি। সো মেইন থ্রেড লাস্টে আসার চান্স কম, কারণ মেইন থ্রেড যেহেতু কষ্ট কম হচ্ছে তার কাজ করতে, তো মেইন থ্রেড আপনি চাইলে লাস্টেও দিতে পারেন। সো আমরা এখন যেটা দেখবো, আমরা জয়েন মেথড দেখে ফেলেছি, আমরা এখন দেখবো হচ্ছে ইজ অ্যালাইভ মেথড। এই ইজ অ্যালাইভ মেথডটা খুবই সহজ একটা জিনিস, নাম শুনে বুঝতে পারতেছি যে ইজ অ্যালাইভ মেথডটা কি করবে, চেক করবে কোন একটা থ্রেড অ্যালাইভ কিনা, অর্থাৎ কোন একটা থ্রেড কাজ করছে কিনা। থ্রেডটা যদি কাজ করে বা থ্রেডটা যদি স্টার্ট হয়ে থাকে তাহলে সেই মেথডটা হচ্ছে আমাদের ইজ অ্যালাইভ মেথডটা হচ্ছে ট্রু রিটার্ন করবে, আর যদি সেই থ্রেডটা অ্যাক্টিভ না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। তো মেথডটা হচ্ছে কি ট্রু ফলস রিটার্ন করে, এই জন্য বুলিয়ান টাইপের এবং ফাইনাল টাইপের একটা মেথড। সো আমরা এটা কিভাবে কাজ করবে যদি দেখি আমরা, আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা কোডেই দেখি। আচ্ছা ধরেন আমি এখানে একটা প্রিন্ট দিতে চাচ্ছি, দেখেন এই জায়গায় কি করতেছি, t1 t2 কিছু স্টার্ট করিনি, আমি মনে হয় জয়েন্টটাকে, আচ্ছা ঠিক আছে না, t1 t2 কিছুই স্টার্ট করিনি। এখানে যদি আমি এটাকে প্রিন্ট দেই যে ইজ
P1 alive, P1 হচ্ছে আমার কি, P1 হচ্ছে আমার T1 থ্রেডটা, তাই তো? তাহলে চেক করব হচ্ছে T1 ডট ইজ অ্যালাইভ দিয়ে। তাহলে চেক করবে যে আমার T1 থ্রেডটা কাজ করছে কিনা বা অ্যাক্টিভ কিনা। সো আমি যদি এখন রান করি, দেখি কি প্রিন্ট করে। এই যে দেখেন কি প্রিন্ট করছে, ফলস প্রিন্ট করছে, P1টা এখনো অ্যালাইভ হয়নি, কাজ শুরু করেনি। এটা যদি আমি T1 ডট স্টার্টের পরে লিখি তাহলে দেখি কি হয়। এবার যদি আমি রান দিই, এই যে দেখেন এখন দেখাচ্ছে কি P1 ইজ অ্যালাইভ। যখন চেক করলাম তখন আমাকে সে ট্রু রিটার্ন করছে। এখন দেখেন আমি এই যে T2টা দিয়ে কাজ করেছি, T2টাকে দিয়ে জয়েন্টকে কল করেছি, জয়েন্ট মেথড। তাহলে T2 শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছু কাজ করবে না। সো তার মানে কি এই ব্লকে জয়েন্ট যেখানে আমি লিখেছি সেই জায়গায় আসলে T2 এর কাজ শেষ হয়ে গেছে। সো আমি যদি এই জায়গায় এখানে যদি আমি ইজ P2 অ্যালাইভ লিখি, তাহলে এখানে কি লিখতে হবে, T2 ডট ইজ অ্যালাইভ চেক করতে হবে। অর্থাৎ T2 ডট জয়েন দিয়েছিলাম, তার মানে T2 আসলে এই অংশে শেষ হয়ে গিয়েছে, শেষ হয়ে তারপরে বাকি কাজ হচ্ছে। সো আমি যদি এখন রান করি দেখি যে ইজ অ্যালাইভ দিলে কি রিটার্ন করছে। P2 এর কাজ এখনো শেষ হয় না। এই যে দেখেন P2 এর কাজ যেখানে শেষ হলো সেখানে কি দিচ্ছে, ফলস। ইজ P2 অ্যালাইভ, ফলস দিচ্ছে। তার মানে কি P2 এর কাজ যেখানে শেষ হলো, এই যে দেখেন P2 এর জন্য 4 প্রিন্ট হয়েছে, তারপরে সে এই যে P2 এর জন্য 4 প্রিন্ট হয়েছে, তারপরে সে P2 কে ফলস বলছে, মানে সে অ্যালাইভ নাই। তো এখন আমরা যেটা করতে পারি, আরেকটা জিনিস একটু দেখি। ধরেন আপনি চাচ্ছেন মেইন থ্রেডটা অ্যালাইভ কিনা সেটা আপনি চেক করবেন। তো সেটার জন্য আপনাকে যেটা লিখতে হবে, হচ্ছে এখানে আমরা ইজ মেইন থ্রেড অ্যালাইভ লিখি। এখানে যেটা লিখবো, এই যে থ্রেড, মেইন থ্রেডের জন্য আমাদের কি লিখতে হয়, থ্রেড ডট, এটা তো T1 T2 কিছু নাই, সো লিখবো কি থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট ইজ অ্যালাইভ। এটা চেক করবো। একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের মেইন থ্রেড সবসময় আসলে অ্যাক্টিভ থাকার কথা, কারণ মেইন থ্রেড অ্যাক্টিভ না থাকলে তো আসলে কোডই রান করার কথা না। কারণ আমরা জানি কোডের সব কিছু কী হয়, মেইন থ্রেড থেকে রান করা শুরু করে। এই যে দেখেন, এই যে ইজ মেইন থ্রেড অ্যালাইভ ট্রু, তার মানে কি মেইন থ্রেডের ভিতরে যেহেতু লিখেছি মেইন থ্রেডটা সবসময় অ্যালাইভ থাকবে। মেইন থ্রেড আসলে যদি অ্যালাইভ না থাকে, ফলস থাকে, তার মানে কি কোডটা রান হওয়া শেষ হয়ে গিয়েছে। সো আমার মনে হয় আপনারা এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে মাল্টি থ্রেডিং এর লাস্ট টপিকটা দেখব, যে টপিকটার নাম হচ্ছে কি সিঙ্ক্রোনাইজেশন। সিঙ্ক্রোনাইজেশন বলতে কি বোঝায়? সিঙ্ক্রোনাইজেশন বলতে বোঝায় একটা শেয়ার্ড রিসোর্স যখন মাল্টিপল থ্রেড একসাথে অ্যাক্সেস করতে চায় তখন হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন পড়ে। কীরকম? ধরেন আপনি চাচ্ছেন যে আপনার একটা শেয়ার্ড রিসোর্স আছে, সেই রিসোর্সটা দুটো থ্রেড একসাথে ইউজ করতে পারবেন। একটা থ্রেড ইউজ করার পরে আরেকটা থ্রেড ইউজ করবে, অথবা একটা থ্রেড যখন স্লিপে যাবে তখন অন্য থ্রেডটা সেটাকে ইউজ করতে পারবে। যেমন ধরেন আপনার কাছে একটা প্রিন্টার আছে, আপনি একই সাথে দুইটা প্রিন্টে সাপোজ প্রেস করছেন, যে দুইটা ডকুমেন্ট একই সাথে, মানে সেই প্রিন্টারটা হচ্ছে, আমি যদি একটু ভালো মতন এক্সাম্পল দিই, মনে করেন আপনাদের কাছে 4-5 জনের 4-5টা পিসি আছে। তো 4-5টা পিসির সাথে একটাই প্রিন্টার কানেক্টেড। আপনারা 4-5 জনের মধ্যে 4 জন একসাথে প্রিন্টে প্রেস করলেন, প্রিন্ট বাটনটায় ক্লিক করলেন, কিন্তু প্রিন্টার কিন্তু তখন বিজি। প্রিন্টার আসলে তখন কীভাবে বুঝবে যে আমি কাকে আগে দিব কাকে পরে দিব, বা একটা প্রিন্ট হচ্ছে তখন হচ্ছে আরেকজন তাকে প্রিন্ট করতে চাইলো, আরেকজন কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করতে চাইলো, তখন আসলে আমি কিভাবে সিঙ্ক্রোনাইজ করব, কে আগে আসবে কে পরে আসবে? এই জন্য হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাইজেশনের দরকার পড়ে। এই যে দেখেন কি বলেছে, জাভা সিঙ্ক্রোনাইজেশন ইজ বেটার অপশন ওয়্যার উই ওয়ান্ট টু অ্যালো অনলি ওয়ান থ্রেড টু অ্যাক্সেস দ্য শেয়ার্ড রিসোর্স। অর্থাৎ একটা শেয়ার্ড রিসোর্সকে আপনি যদি কেবলমাত্র একটা থ্রেডের কাছে একটা নির্দিষ্ট সময়ের জন্য দিতে চান তাহলে আমাদের সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন পড়ে। সিঙ্ক্রোনাইজেশন কেন প্রয়োজন হয় এখানে লেখা আছে, আমার মনে হয় আপনারা এটা একটু পড়লেই বুঝবেন যে কনসিস্টেন্সি প্রবলেম রাখতে হয়, যে কার কাছে দিব সেটা বুঝাইতে হবে। তো সিঙ্ক্রোনাইজেশন কী ধরনের কীভাবে করা যায় সেটা আমরা দেখব। তার আগে আমরা জানি সিঙ্ক্রোনাইজেশন কিসের উপর হয়। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা মেথডকে সিঙ্ক্রোনাইজ করা যায়, চাইলে একটা ব্লকও সিঙ্ক্রোনাইজ করা যায়। ব্লক বলতে কি বুঝাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটের কোনো একটা অংশ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্টিং এবং এন্ডিং এরকম একটা নির্দিষ্ট অংশকে আমরা ব্লক বলি। আমার মনে হয় এটা আপনারা জানেন, সি পড়ে এসছেন। সো সিঙ্ক্রোনাইজেশন ছাড়া কি প্রবলেম হয় সেটা আমরা দেখি। আমি মনে হয় আপনাদেরকে কোড করে দেখাই। নেটবিনসে চলে যাচ্ছি। নেটবিনসে গিয়ে আমি যেটা করব, এই যে আমার প্যাকেজটা ছিল পিসি ডেমো, এটাতে আমি নতুন একটা জাভা ক্লাস নিয়ে নিচ্ছি। তো সেই ক্লাসে আমি ক্লাসটার নাম দিচ্ছি হচ্ছে ধরেন
পিসি থ্রেড। সো আমরা বেসিক্যালি এই ক্লাসে প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা দেখার ট্রাই করবো, যেটা আসলে মাল্টি থ্রেডিং বোঝার জন্য বা মাল্টি থ্রেডিং দিয়ে সিঙ্ক্রোনাইজেশন বোঝার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কেন? প্রোডিউসার কনজিউমার দিয়ে আসলে এই সিঙ্ক্রোনাইজেশনের প্রবলেমটা বোঝা যায়। যেমন ধরেন একটা ফ্যাক্টরিতে প্রোডিউসার আছে, তো প্রোডিউসার কোনো একটা আইটেম প্রোডিউস করে এবং কনজিউমার কি করে, সেই আইটেমটাকে কনজিউম করে, হয়তো সে বাই করে বা কিছু একটা করে, কনজিউম করে। এখন কোনো কারণে প্রোডিউসার কোনো একটা আইটেম প্রোডিউস করার আগেই যদি কনজিউমার কনজিউম করার ট্রাই করে, তাহলে কি হবে? একটা প্রবলেম হয়ে যাবে না? তাহলে জিনিসটাকে এমনভাবে অবশ্যই করতে হবে যে প্রোডিউসার কমপক্ষে একটা আইটেম প্রোডিউস করার পরে কনজিউমার সেটাকে কনজিউম করতে পারবে, বা প্রোডিউসার একটা আইটেম তৈরি করে স্লিপে যাওয়ার পরে কনজিউমার সেটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই জিনিসগুলোর জন্য আমরা প্রোডিউসার কনজিউমার এক্সাম্পল দেখব, যেটা দেখলে আসলে আমরা বুঝতে পারবো সিঙ্ক্রোনাইজেশনের সুবিধা কী। সো আমি পিসি থ্রেড নামে একটা ক্লাস নিয়েছি। সেই পিসি থ্রেড ক্লাসের মধ্যে জাস্ট সিম্পলি একটা ভ্যারিয়েবল নিচ্ছি আইটেম, যে ভ্যারিয়েবলটা আমি কি করছি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এখন একটা মেথড লিখবো, একদম সিম্পল একটা মেথড পাবলিক ভয়েড অ্যাড আইটেম। এই মেথডের মধ্যে আমি কি করব, এই মেথডের মধ্যে জাস্ট আইটেমটাকে প্লাস প্লাস করে দিব। এই আইটেমটাই হচ্ছে আমার জন্য আসলে এখানে কি শেয়ার্ড রিসোর্স, যে এই আইটেমটাকেই প্রোডিউসার প্রোডিউস করবে এবং কনজিউমার কি করবে, সেই আইটেমটাকে কনজিউম করবে। তাহলে আমাকে এমন একটা অবস্থা করতে হবে যেন আইটেমটা মিনিমাম 1 হওয়ার পরে কনজিউমার সেটাকে অ্যাক্সেস করতে পারে। তো এটার জন্য যেটা করব, এবার চলে যাচ্ছি আমি প্রোডিউসার ক্লাসে গিয়ে আমি ভিতরের এই অংশটুকু মুছে দিচ্ছি, রানের ভিতরে এতটুকু রাখলাম। এবং প্রোডিউসার ক্লাসে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে একটা পিসি থ্রেড ক্লাসের একটা ভ্যারিয়েবল নিব, পিসি থ্রেড পিসি ওবিজে। ঠিক আছে, তো বেসিক্যালি কি করেছি, পিসি থ্রেড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি। অবজেক্ট কিন্তু এখন ইনিশিয়ালাইজ করিনি, জাস্ট একটা অবজেক্ট তৈরি করলাম। সো করার পর এবার যেটা করব, প্রোডিউসার ক্লাসে এই যে আমার প্রোডিউসার ক্লাস, এই যে এখানেই তো আছি আমি, প্রোডিউসার ক্লাসেই আছি, সেই প্রোডিউসার ক্লাসে বা এই ক্লাসটার একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব এবং সেটা হবে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। যেই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা এই যে পিসি থ্রেড ক্লাসের অবজেক্ট, এটাকে সে প্যারামিটার হিসেবে নেবে। অর্থাৎ প্রোডিউসার ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, এই কনস্ট্রাক্টরটা কি করছে, এই যে অবজেক্টটা আমি একটু আগে ভ্যারিয়েবল নেমটা দিয়ে আসলাম সেটাকে প্যারামিটার হিসেবে নিচ্ছে। তাহলে আমি কিভাবে লিখব, this dot pc obj is equal to pc obj, অর্থাৎ যে প্যারামিটারটাকে সে পাবে সেটাকে সে কি করবে, এই পিসি ওবিজ এর মধ্যে স্টোর করবে। সো করলো। এবার রান মেথডের ভিতরে যেটা করব, রান মেথডের ভিতরে হচ্ছে আমি রান মেথডের ভিতরে আমি যেটা করব, আমি হচ্ছে এই যে আমার পিসি থ্রেড ক্লাসের অবজেক্ট, সেই অবজেক্টকে দিয়ে এই অ্যাড আইটেম মেথডটাকে কল করব, পিসি থ্রেড ক্লাসের অ্যাড আইটেম মেথডটাকে কল করব। সো প্রোডিউসার ক্লাসে যাচ্ছি, যে কি করব দেখেন, এই যে পিসি ওবিজে এই যে আমার অবজেক্টটা আছে, তাহলে সেটাকে দিয়ে অ্যাড আইটেম মেথডটাকে কল করব। সো কি লিখব, পিসি ওবিজে ডট অ্যাড আইটেম লিখলাম। লেখার পরে কি করব, যেহেতু আমার লুপটা মাত্র 5 বার চলছে, হ্যাঁ 0 থেকে 4 পর্যন্ত, এটাতে এফেক্টটা ভালো মতো বোঝা যাবে না। সো ভালো মতো এফেক্টটা বোঝার জন্য আমি লুপটা ধরেন 10,000 বার পর্যন্ত চালাবো। হ্যাঁ, সো আমি এখানে কি করব, এই জায়গায় 10,000 বার পর্যন্ত চালাবো যাতে এফেক্টটা ভালো মতো বোঝা যায়। সো আমার প্রোডিউসার ক্লাসের কাজও শেষ, এখন আমরা মেইন মেথড থেকে কাজ করব। সো মেইন মেথডে যাই, মেইন মেথডে গিয়ে কি করব, আমি হচ্ছে পুরোটাই যা লিখেছিলাম সব বাদ দিয়ে দিচ্ছি, একদম নতুন করে কোডটা লিখব। সো মেইন মেথডে সবার ফার্স্টে কি করব, পিসি থ্রেড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো পিসি থ্রেড অবজেক্টের নাম দিলাম শেয়ার্ড ওবিজে, হ্যাঁ, তাহলে নিউ পিসি থ্রেড। সো পিসি থ্রেড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি যখন প্রোডিউসার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, আবার প্রোডিউসার p1 ইজ ইকুয়াল টু নিউ প্রোডিউসার।
এই যে প্রোডিউসার ক্লাসের আমরা একটু দেখে আসি, প্রোডিউসার ক্লাসের অবজেক্ট যখন ক্রিয়েট করতে যাচ্ছি আমরা যে প্রোডিউসার ক্লাসের কনস্ট্রাক্টর লিখে আসছি সেটাতে কিন্তু পিসি থ্রেড ক্লাসের অবজেক্টকে প্যারামিটার হিসেবে পাঠাতে হবে। সো পিসি থ্রেড ক্লাসের অবজেক্ট আমি মেইন মেথডে করেই ফেলেছি। যে পিসি থ্রেড ক্লাসের অবজেক্টের নাম কি, শেয়ার্ড ওবিজে। তাহলে কি লিখব, শেয়ার্ড ওবিজে। এই শেয়ার্ড ওবিজেটা বেসিক্যালি কি একটু খেয়াল করে দেখেন। শেয়ার্ড ওবিজেটা কিন্তু আসলে এই যে আমি এখানে কি লিখেছিলাম, পিসি ওবিজে লিখেছিলাম না, পিসি থ্রেডের। সে পিসি থ্রেডের পিসি ওবিজে আর শেয়ার্ড ওবিজে আসলে একই জিনিস। আমার মনে হয় এখানে পিসি ওবিজে না দিয়ে আপনাদের জন্য আরো সুবিধা করে দিই, একই নামে ভ্যারিয়েবল দিই, তাহলে আপনাদের বুঝতে হবে সুবিধা হবে। শেয়ার্ড ওবিজে, তো এখানেও কি দিব, শেয়ার্ড ওবিজে। সো এবার মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে যে মেইন মেথডে কি করেছি, পিসি থ্রেড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি, সেই অবজেক্টটা দিয়ে আমি কি করেছি, প্রোডিউসার ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিয়েছি। এবং প্রোডিউসার ক্লাসের কনস্ট্রাক্টরেও কি করেছি দেখেন, একটা আগে পিসি থ্রেড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, সেটাকে প্যারামিটার হিসেবে পাঠিয়ে ইনিশিয়ালাইজ করেছি। সো এতটুকু পর্যন্ত মনে হয় ক্লিয়ার। এবার আমি যেটা করব, এবার হচ্ছে ধরেন দুইটা থ্রেড দিয়ে কাজ করাতে চাচ্ছি আমি, যেহেতু সিঙ্ক্রোনাইজেশন বুঝতে হবে, অবশ্যই একাধিক থ্রেড লাগবে। সো আমি এটাকে P2 দিয়ে দিই, P2, আর এখানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এবার যেটা করব সেটা হচ্ছে দুইটা থ্রেড লিখব। সো থ্রেড T1 is equal to new thread P1, Pটা ছোট হাতে রাখবে। সো ফাইন, এরপরে আমি আরেকটা থ্রেড ক্রিয়েট করব P2, thread T2 is equal to new thread P2। এখন আমি যদি কি করি, দুটাকে স্টার্ট করি, T1 ডট স্টার্ট এবং T2 ডট স্টার্ট। সো করলাম, করার পরে কি করছি, করার পরে হচ্ছে ধরেন আমি আমার কোডটা রান করার পরে আইটেমের ভ্যালু কত হয় সেটা প্রিন্ট করব। আগে একটু লিখি তারপর বুঝাচ্ছি। ভ্যালু অফ শেয়ার্ড আইটেম প্লাস, একবার হচ্ছে আমি শেয়ার্ড ওবিজে হচ্ছে আমার অবজেক্টের নাম। সো এটা দিয়ে আমি এই আইটেম ভ্যালু যেটা সেটাকে প্রিন্ট করব। আচ্ছা, সো বেসিক্যালি এখানে কি হচ্ছে আমরা দেখি, যখন T1 ডট স্টার্ট করলাম তখন কি হবে, T1টা স্টার্ট হলো, অর্থাৎ থ্রেড স্টার্ট হলো। থ্রেড স্টার্ট হওয়ার পরে সে কি করবে, সে দেখবে যে T1টা আসলে কোন ক্লাসে বা কোন অবজেক্টে, দেখতেছে P1 এ, P1 এর অবজেক্ট। এবার দেখতেছে P1টা আসলে কোন ক্লাসের অবজেক্ট, তো P1টা প্রোডিউসার ক্লাসের অবজেক্ট। প্রোডিউসার ক্লাসের প্যারামিটারে আমি কি করেছি, শেয়ার্ড ওবিজি দিয়ে পাঠিয়েছি। সো শেয়ার্ড ওবিজি দিয়ে গেল, যাওয়ার পরে কি করলো, ইনিশিয়ালাইজ করলো, করে এখানে এসে রান মেথডে এসে দেখলো যে কি করতেছে, সে হচ্ছে এই অ্যাড আইটেম মেথডটাকে কল করছে। তো অ্যাড আইটেম মেথডে কি করছে, অ্যাড আইটেম মেথডে আইটেম প্লাস প্লাস করছে। তাহলে অ্যাড আইটেম মেথডে T1 যখন রান হবে, প্রথমবার রান হলো আইটেমকে, তখন সে কি করলো, প্লাস প্লাস করলো। তাহলে আইটেমের ভ্যালু এখন কত হয়ে যাবে, 1 হবে। এরপর হয়তো T2 স্টার্ট হলো, T2 স্টার্ট হওয়ার পরে কি করলো, আইটেমকে আবার প্লাস প্লাস করবে, 2 হবে। এরকম দুইটা থ্রেড যদি দুইবার রান করাই আমি, T1 ডট স্টার্ট দুইবার দিই, T1 স্টার্ট T2 স্টার্ট, T1 তাহলে কয়বার রান করবে, T1 হচ্ছে 10,000 বার রান করবে। আবার T2ও কয়বার রান করবে, T2ও কি হবে, 10,000 বার রান করবে। তাহলে টোটাল 20,000 বার রান করার কথা। সো আমরা যদি আইটেমের ভ্যালুটা প্রিন্ট করি, আইটেমের ভ্যালুটা প্রিন্ট করলে দেখি আমরা যে কত আসে। দেখেন আইটেমের ভ্যালুটা কত আসতেছে, আইটেমের ভ্যালুটা আসলে 0 আসতেছে। কিন্তু আইটেমের ভ্যালু কি 0 আসা উচিত, 0 কেন আসছে বলেন তো? 0 আসছে বিকজ আমরা মেইন থ্রেডটাকে এটাকে প্রিন্ট দিচ্ছি। মেইন থ্রেড কি করতেছে, এখানে যাচ্ছে, গিয়ে ওই থ্রেডের কাজ হওয়ার আগেই থ্রেড T1 ডট স্টার্ট দিয়েছি, T2 ডট স্টার্ট দিয়েছি, সেগুলো করার আগেই লুপ চালানোর আগেই সে দেখতে পাচ্ছে যে আইটেমের ভ্যালু তো মানে যেহেতু লুপ চলে নাই, তখনও খুব কমপ্লেক্স কোনো কাজ হচ্ছে না, মেইন থ্রেড থেকে দিয়েছি। সো কি সে কি করতেছে, আইটেমের ভ্যালুটা 0 পাচ্ছে, 0টাকে প্রিন্ট করে দিচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, আসলে মেইন থ্রেডটাকে স্টপ করতে হবে।
মেইন থ্রেডটাকে স্টপ করার জন্য বা মেইন থ্রেডটাকে কিছুক্ষণের জন্য, মেইন থ্রেডটা আপনি পুরোপুরি স্টপ করতে পারবেন না, কিছুক্ষণের জন্য স্টপ করতে হবে যেন সে আইটেমের অ্যাকচুয়াল ভ্যালুটা পায়। সেই জন্য আমরা কি করতে পারি, আমরা জানি যে একটা থ্রেড শেষ না হওয়া পর্যন্ত আরেকটা থ্রেড কাজ করবে না, এটার জন্য আমাদের কি করতে হয়, জয়েন লিখতে হয়। সো আমি এখানে লিখতে পারি কি T1 ডট জয়েন, তারপরে লিখতে পারি হচ্ছে T2 ডট জয়েন। সো T1 T2 দুটো কাজ শেষ করার পরে মেইন থ্রেডের কাজ হবে, ঠিক আছে। তো আমরা জানি T1 T2 যেহেতু জয়েন দিয়েছি আমাদেরকে কি করতে হবে, ট্রাই ক্যাচ দিয়ে সারাউন্ড করতে হবে। তো আমি হচ্ছে T1 আর T2 দুইটাই একটা ট্রাই ক্যাচের মধ্যে দিচ্ছি, আপনারা চাইলে কি করতে পারেন, ডিফারেন্ট ট্রাই ক্যাচে দিতে পারেন। সো দিলাম, দেওয়ার পরে ক্যাচের এই জায়গায় কি হবে, যে আমি ex.print stack trace দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা রান করি তাহলে দেখি 20,000 ভ্যালু আসে কিনা। দেখেন 19,102 আসতেছে, 19,216, 19,827, 19,550, 19,562, 18,000, কোনো সময় কিন্তু 20,000 আসতেছে। কারণ কি, কারণ হচ্ছে ওই যে সিনক্রোনাইজেশনের প্রবলেম। জিনিসটা আসলে এরকম, T1 আর T2 কিন্তু একসাথে রান করতেছে, দুইজনেই চাচ্ছে আইটেমের ভ্যালু বাড়াতে। তো T1 স্টার্ট হইলো, আইটেমের ভ্যালু সে বাড়ালো, কাজ করলো, লুপটাকে এক্সিকিউট করতে চাইলো, যে এই লুপটাকে এক্সিকিউট করতে চাইলো। সো T1 যখন লুপটাকে এক্সিকিউট করতে চাচ্ছে তখন T2 এক্সিকিউট করতে চাচ্ছে, T2ও হয়তো এক্সিকিউট করতে চেয়েছে এই আইটেমের ভ্যারিয়েবলটাকে, এই অ্যাড আইটেম মেথডটাকে। কিন্তু বেসিক্যালি যেটা হয়েছে, কি হয়েছে, T1 হয়তো কোনো একটা সময় অ্যাড আইটেম মেথডকে অ্যাক্সেস করেছে, সেই একই সময় T2 থ্রেডও কি করেছে, অ্যাড আইটেম মেথডটাকে অ্যাক্সেস করার ট্রাই করেছে। মানে একই সাথে আইটেমের ভ্যালু বাড়ানোর চেষ্টা করেছে, একজন হয়তো পেরেছে আরেকজন পারেনি, কিন্তু সে কিন্তু লুপটা ঠিকই 10,000 বার ঘুরিয়েছে। অর্থাৎ T1ও 10,000 বার ঘুরাইছে, T2ও 10,000 বার ঘুরাইছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে T1 T2 একসাথে আইটেমের ভ্যালু বাড়াতে গিয়ে একসাথে আইটেমের ভ্যালু বাড়াতে পারে নাই, কোনো একটা মিসিং হয়ে গেছে, কিন্তু সে কিন্তু লুপ 20,000 বারই ঘুরিয়েছে। এই কারণে আসলে আমাদের অ্যাড আইটেম মেথডটা কল করার পরে আইটেমের যে ভ্যালুটা আসলো সেটা আসলে কত আসছে, 20,000-এর কম আসছে, কখনোই 20,000-এর সমান আসে না। কোনো কোনো ক্ষেত্রে 20,000-ও আসতে পারে যদি আপনার পিসি একদমই আইডল থাকে, সব মানে কোনো ক্ষেত্রে যদি সিনক্রোনাইজেশনের প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনাদের পিসিতে 20,000 আসতেও পারে, বাট 20,000 আসার চান্স আসলে খুবই কম। সবসময় দেখবেন যে 20,000-এর কম আসতেছে, কারণ কিছু কিছু হিট মিসিং হয়ে যায় যখন দুইটা থ্রেড একই সাথে এই আইটেমের ভ্যারিয়েবলটাকে হিট করার ট্রাই করে। সো আমরা এটাকে তাহলে কিভাবে ঠিক করতে পারি, এটা যেভাবে ঠিক করতে পারি সেটা হচ্ছে আমাদের যে মেথডটা, এই মেথডটাকে আমরা একটা জাস্ট নাম অ্যাড করে দিব, লিখে দিব হচ্ছে সিনক্রোনাইজড। তার মানে কি, এই মেথডটা হচ্ছে সিনক্রোনাইজড, একটা থ্রেড কাজ না শেষ করলে আরেকটা থ্রেড এটাকে অ্যাক্সেস করতে পারবে না। খুবই কম সময় লাগে একটা থ্রেডের অ্যাক্সেস করতে, তো একটা থ্রেড অ্যাক্সেস করে কাজ শেষ হয়ে গেলে আরেকটা থ্রেড তাকে অ্যাক্সেস করবে। সো এখন আমি রান দিই, এখন দেখেন 20,000 বার আসতেছে, যতবারই আপনি রান দিবেন এখন ততবারই 20,000 আসবে। কারণ কি, এখন আমি আমার মেথডটাকে সিনক্রোনাইজ করে দিয়ে। সো এখন আমরা দেখেছি যে কিভাবে একটা মেথডকে সিনক্রোনাইজ করা যায়, অর্থাৎ একটা থ্রেড কাজ শেষ করার পরে আরেকটা থ্রেড কাজ করবে, এছাড়া কাজ করতে পারবে না। মানে T1 একবার অ্যাক্সেস করার পরে T2 আরেকবার অ্যাক্সেস করতে পারবে, এরকম ছিল ব্যাপারটা। সো আমরা এখন যদি একটু আগে বলেছি যে আমরা কি করতে পারি, চাইলে একটা ব্লককে সিনক্রোনাইজ করতে পারি। ব্লককে সিনক্রোনাইজ করতে চাইলে কি করব, ব্লককে সিনক্রোনাইজ করতে চাইলে যেটা লিখতে হবে সেটা হচ্ছে সিনক্রোনাইজড। ধরেন আমি জাস্ট এই ভ্যারিয়েবলটাকে সিনক্রোনাইজ করে দিতে চাচ্ছি, এই ব্লকটুকুকে। সো এটার জন্য আমাকে এভাবে লিখতে হবে, সিনক্রোনাইজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মেথড যেভাবে আমরা লিখি সেরকম, এবং ব্লকটাকে আলাদা করে দিতে হবে। এবার দেখেন একটা এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে আপনাদেরকে একটু বলি। সিনক্রোনাইজেশন সবসময় শেয়ার্ড রিসোর্সের উপর হয়। তাহলে জাভাতে আমার শেয়ার্ড রিসোর্স কি, একটা জিনিস বলেন তো, কোনটা আমরা বিভিন্ন ক্লাসে শেয়ার করি সবসময়, অবজেক্ট। তার মানে সিনক্রোনাইজেশন সবসময় অবজেক্টের উপর হবে। আমি আবারও বলছি, সিনক্রোনাইজেশন সবসময় অবজেক্টের উপর হবে। এবং আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, এই যে দেখেন পিসি থ্রেডের শেয়ার্ড ওবিজে ক্রিয়েট করেছি, সেই অবজেক্টটাই, সেই শেয়ার্ড ওবিজেটাই সব থ্রেডে প্যারামিটার হিসেবে পাঠাতে হবে। এই যে P1 এর জন্য থ্রেডের প্যারামিটার এটা দিয়েছি, P2 এর জন্য থ্রেড যেটা হয়েছে সেটার কনস্ট্রাক্টর প্যারামিটার এটা দিয়েছি। সো একটাই অবজেক্ট ক্রিয়েট করব, সেই অবজেক্টটাই সব জায়গায় প্যারামিটার হিসেবে যাবে। এখানেও দেখেন সব জায়গায় কিন্তু প্যারামিটার হিসেবে এসছে পিসি থ্রেড ক্লাসের অবজেক্টটা। সো আমার এখানে যেহেতু পিসি থ্রেড ক্লাসের অবজেক্টটাই হচ্ছে আমার সেই শেয়ার্ড অবজেক্টটা, আর আমি এখন পিসি থ্রেড ক্লাসেই আছি, এই ক্লাসেই আছি। সো আমি এখানে লিখে দিব কি, এখানে লিখবো হচ্ছে দিস।
যেহেতু এই ক্লাসেই আছি এই জন্য দিস লিখলাম। সো এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখি তো 20,000 আসে কিনা। রান করি, এই যে দেখেন এখনও 20,000 আসতেছে। এখন আপনি চাইলেন যে আমি সিঙ্ক্রোনাইজড ব্লক করব, ঠিক আছে, কিন্তু আমি এই ক্লাসে করব না, ঠিক আছে, এই ক্লাসে করব না। ধরেন আমি প্রোডিউসার ক্লাসে যেখান থেকে কল দিয়েছি মেথডটাকে, এই যে শেয়ার্ড ওবিজে ডট অ্যাড আইটেম, এখানে আমি সিঙ্ক্রোনাইজ করতে চাই। এখানে সিঙ্ক্রোনাইজ করতে চাইলে কি লিখব, সিঙ্ক্রোনাইজড, এবং এই অংশটাকে আমি সিঙ্ক্রোনাইজ করে দিতে চাচ্ছি। এই মেথডটা যেখানে কল হবে সেই অংশটা সিঙ্ক্রোনাইজড। তাহলে কি করতে হবে, এই জায়গায় আমাকে কি করতে হবে বলেছি, আমাকে অবজেক্টটাকে প্যারামিটার হিসেবে পাঠাতে হবে। যেই শেয়ার্ড অবজেক্টটাকে আমি কি করেছি, শেয়ার্ড রিসোর্সটাকে আমি ইউজ করতে চাচ্ছি। তো আমার শেয়ার্ড রিসোর্সটা কি, এখানে যে শেয়ার্ড ওবিজেটা আছে সেটা, শেয়ার্ড ওবিজে লিখে দিলাম, ব্যাস। এবার হচ্ছে যদি আমি আবার রান করি তাহলে বোঝাচ্ছে কি, শেয়ার্ড ওবিজে সেই অবজেক্টটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাইজড, এবং সেই অবজেক্টটা কোন ক্লাসে, পিসি থ্রেড ক্লাসে। সো আমি এখন রান করি, দেখেন এখনও 20,000 আসতেছে। সো বেসিক্যালি এটাই ছিল হচ্ছে কি মাল্টি থ্রেডিংয়ের বেসিক জিনিসপত্র। মাল্টি থ্রেডিং হচ্ছে, থ্রেড জিনিসটা সহজ অনেক, কিন্তু মাল্টি থ্রেডিং ইমপ্লিমেন্ট করা এবং সেটাকে সিঙ্ক্রোনাইজ করা, মাল্টি থ্রেডিংও সহজ, সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপারটা একটু কঠিন। আমার মনে হয় আপনারা যদি হাতে হাতে একটু কোড করেন নিজেরা তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। সো সিঙ্ক্রোনাইজেশনের আরও যে ব্যাপার স্যাপার আছে সেগুলো আমরা এত ডিটেলস দেখবো না। সো আমরা এখন যেটা দেখবো লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই জিনিসটা আপনারা একটু দেখে নিতে পারেন। এটা আপনাদেরকে আমি কোড করে দেখাবো না, এখান থেকে একটু বুঝায় দেয় যে আমরা কি করেছি। আমরা রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে থ্রেডের কাজ করেছি। আপনি চাইলে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করেও করতে পারেন। এই যে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করবেন, করে কি করবেন দেখেন, এবং সেক্ষেত্রেও কি করতে হবে, রান মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। রান মেথডটাকে ইমপ্লিমেন্ট করলেন, করে যেটা সুবিধা আপনার সেটা হচ্ছে আপনি ডিরেক্ট প্রোডিউসার ক্লাসের আপনি অবজেক্ট ক্রিয়েট করলেন, প্রোডিউসার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলেন, করার পরে সেই অবজেক্টটা দিয়ে স্টার্ট মেথডটাকে কল করে দিলেই সে কাজ করবে। সো আমার মনে হয় এটা আপনারা নিজেরা যদি একটু বাসায় দেখেন তাহলেই পারবেন। এবং আরও যদি মাল্টি থ্রেড সম্পর্কে জানতে চান আপনারা এই লিঙ্কটা, নিচে যে লিঙ্কটা দেওয়া আছে সেটাতে আপনারা সেলফ স্টাডি করতে পারেন। এবং আমার মনে হয় মাল্টি থ্রেডিংয়ে আপনাদের জন্য এতটুকুই যথেষ্ট। আপনারা একটু কষ্ট করে এই জিনিসটা বেসিকটা একটু বুঝবেন, মাল্টি থ্রেডিং, সিঙ্ক্রোনাইজ ব্লক, সিঙ্ক্রোনাইজ মেথড। সো আপাতত আপনাদের ল্যাবে, জাভা ল্যাবের টপিক আসলে এখানেই শেষ। আপনারা সবাই ভালো করে এক্সাম দিন, এবং কারো যদি এই মাল্টি থ্রেডিং, সিঙ্ক্রোনাইজ ব্লক নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই ল্যাব ক্লাসে কোশ্চেন করবেন। সো আপাতত এতটুকুই আপনাদেরকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।